ভিডিও অন হয়ে গেছে। তো এটা হচ্ছে আমার প্যারেন্ট, হ্যাঁ প্যারেন্ট ডিভের ভিতরে কিন্তু এই ডিপটাও তারই সন্তান, এগুলো হচ্ছে তার সন্তান, এই ভিতরে যা আছে সবগুলো মোট কথা এই যে এখান থেকে শুরু করে এখান পর্যন্ত সবগুলো তার সন্তান। তো এই ডিপটাকে আমি আরেকটা নাম দিই, এটার নাম দিচ্ছি আমি ক্লাস দিব আর কি আমরা, হ্যাঁ যাতে সিএসএস করতে পারি। এটা প্যারেন্ট, এটাকে আমি চাইল্ড দিচ্ছি, একটা চাইল্ড, হ্যাঁ চাইল্ড 1 দিই, তাহলে আরও একটু রিডেবল হবে, হ্যাঁ। আর এটাকেও আরেকটা ক্লাস দিই, তাহলে এখানে দেখেন চাইল্ড 1-এরও কিন্তু আবার সন্তান আছে, এগুলো হচ্ছে চাইল্ড 1-এর সন্তান। এখন কিন্তু ওইগুলো না, এখন কিন্তু এগুলো না, হ্যাঁ চাইল্ড 1-এর সন্তান হচ্ছে এই যে এগুলো। তাহলে এটাকে আমরা আরেকটা ডিপ দিই, ডিপ না সরি ক্লাস দিই, এটাকে আমরা ক্লাস দিই গ্র্যান্ড চাইল্ড দিই, এটার নাম, হ্যাঁ গ্র্যান্ড চাইল্ড মানে না, ঠিক আছে গ্র্যান্ড চাইল্ড 1-এ দিই আবার একটা সাথে, আমাদের কাজে লাগতে পারে, হ্যাঁ। তাহলে গ্র্যান্ড চাইল্ড 1-এর সন্তান কিন্তু মাত্র এই কয়েকটা, আমরা চাইলে এখানে আরও ডিপ দিতে পারতাম, এতটুকু লেয়ারে যাওয়ার দরকার নেই, হ্যাঁ। এই জায়গাটুকু কারা কারা বুঝতে পারেন নাই বলেন? হ্যাঁ, ডিপ কি জন্য ইউজ করবো আমরা? ডিভিশন করার জন্য একটা ওয়েবসাইটে বিভিন্ন পার্ট থাকে, ঠিক আছে। একটা ওয়েবসাইটে বিভিন্ন অংশ থাকে, বিভিন্ন পার্ট থাকে, এগুলোকে পার্টে পার্টে ভাগ করার জন্য আমরা ডিপ ইউজ করি। এখন তো সব প্যারাগ্রাফ, তাই আপনার কাছে এরকম মনে হচ্ছে যে এগুলো তো আমাদের ডিপ করার দরকার ছিল না, হ্যাঁ আসলে এগুলো আমাদের ডিপ করার দরকার ছিল না। কিন্তু ধরেন একটা জায়গায় আছে হেডিং আর প্যারাগ্রাফ, আমরা যদি একটা ওয়েবসাইটের একটা লেআউটে যাই, জ্বর সর্দিগুলো এখন পুরোপুরি ভালো হয়নি, কিন্তু আপনাদের ক্লাসে অনেক গ্যাপ পড়ে যাচ্ছে, তো এই জন্য আমি গ্যাপটা দিইনি। এই যে দেখেন একটা ওয়েবসাইটে কিন্তু বিভিন্ন পার্ট থাকে, যেমন এই যে এটা একটা ওয়েবসাইট, হ্যাঁ এটা একটা সেকশন, এটাকে বলা হয় সেকশন। এই সেকশনের মধ্যে দেখেন এই দুইটা ছবি, একটা টাইটেল ডেসক্রিপশন সহ, এটা একটা ডিপ, এটা একটা ডিপ, হ্যাঁ ডিপের ভিতর ইমেজ ট্যাগগুলো আছে, এটা কি ডিভিশনে ভাগ করে ফেলা। ধরেন এখানে একটা প্রোডাক্ট আছে, এই যে এতটুকু পর্যন্ত একটা ডিভিশন করে ফেললাম, হ্যাঁ এই যে এটার দিকে একটু খেয়াল করেন, এটাতে ভালো বুঝুন। ধরেন এইটুকু আমি একটা ডিভিশনের ভিতর নিয়ে ওই যে ইউএলএলআই আমরা যেটা শিখছিলাম HTML, হ্যাঁ এটাকে আমরা একটা ডিভিশনে ভাগ করে রাখলাম, এইটাকে আমরা একটা ডিভিশনে ভাগ করে রাখলাম, এটাকে ডিভিশনে ভাগ করলাম, এটাকে আমরা ডিভিশন ভাগ করলাম। এই জন্য আসলে ডিপটি ইউজ করা হয়, হ্যাঁ যাতে সুন্দরভাবে আমরা সিএসএস এর প্রয়োগ করতে পারি এবং কোডগুলোকে আমরা আর একটু রিডেবল গুছানোভাবে দেখতে পারি, সেজন্য। আর কারো কোনো কোশ্চেন আছে? তাহলে ভাইয়া না, তাহলে হচ্ছে আমরা ভাইয়া এখানে প্যারেন্টাল না দিয়ে হচ্ছে ডিপ 1, ডিপ 2, ডিপ হ্যাঁ 3, দিতে পারেন, 4 এভাবে ইউজ ক্লাসের নাম তো আপনি বুঝার যা খুশি স্বার্থে আর দিতে কি। পারেন, ক্লাসের নাম আপনি যা খুশি দিতে পারেন, আপনার মনের মাধুরী মিশিয়ে লেখেন, তবে যাতে একটু রিডেবল হয় সেটার দিকে খেয়াল করতে হবে। আপনি ডিপ 1, 2 দিয়ে দিলে এটা সুন্দর হবে না। কেন সুন্দর হবে না? একটা ওয়েবসাইটের বিভিন্ন পার্ট থাকে, তাই বলে প্যারেন্ট দিবেন সেটাও না। একটা ওয়েবসাইটের পার্ট থাকে, যেমন এই যে সেকশনটা, এটাকে বলা হয় টপ বার, এই টোটালটা মিলে হচ্ছে হেডার। তাহলে আমি হেডারের জন্য যখন ডিপগুলো দিব ডিপের ক্লাস দিব, নাম দিব হেডার। এটাকে বলা হয় ব্যানার সেকশন বা স্লাইডার, এটার নাম দিয়ে দিব, ক্লাসের নাম দিব স্লাইডার। এগুলো হচ্ছে এই যে এখানে ক্যাটাগরিগুলো, হ্যাঁ হিল, ব্যাগ, কাস্টমার জুয়েলারি, তাহলে এগুলো দিব, ডিপটার নাম দিব ক্যাটাগরি, হ্যাঁ ক্যাটাগরি লিস্ট, এরকমভাবে হিউম্যান রিডেবল, এখানে প্রোডাক্টগুলো দিয়ে দিব উইকলি ফিচার আইটেম, সংক্ষিপ্তভাবে WFI প্রোডাক্ট, একটা কথা বলতেছি, রিডেবল করে দেবো যাতে যে কেউ বুঝতে পারে। ডিপ 1 দিয়ে একটা দিলে পেজে কয়টা ডিভিশন থাকতে পারে? 200-300 থাকতে পারে, থাকে আর কি, অ্যাজ ইউজুয়াল। 150, 200, সরি, 300,
150, 200, 300, এখানে একটা ওয়েব পেজের কতগুলো থাকে এটা তো সঠিক উত্তর দেওয়া সম্ভব না। কেন সম্ভব না? একটা ওয়েবসাইট কতটুকু হবে এটা তো ওইটার রিকোয়ারমেন্ট বলে দিবে। না, ডিপেন্ড করতেছে হচ্ছে কাস্টমার রিকোয়ারমেন্টের উপরে আর হ্যাঁ, কি। কাস্টমার রিকোয়ারমেন্টের উপর নির্ভর করে, তবে অন অ্যাভারেজ 50 থেকে শুরু করে 300, 500, 50 কম খুব কমই হয়। কিছুক্ষণ আগে হেডিং বলে নাম বলে এরকম এই নামটা জানতে চাচ্ছিলাম যে কোনটা কি নাম বলে। অ্যাকচুয়ালি আমরা তো সব কিছু জানি না। উপরের অংশ মেনু যেখানে আছে সেটাকে বলা হয় হেডার। এই যেটা পুরো অংশটাকে টপ বার সহ এই টোটাল এরিয়াটাকে বলা হয় হেডার, হেডার সেকশন, ঠিক আছে। আর এটাকে বলা হয় স্লাইডার সেকশন। এরপরে এরপরেরটা মানে ভেরি করে রিকোয়ারমেন্ট অনুযায়ী, বাট এগুলো কমন। হ্যাঁ, এটাও না থাকতে পারে, কেউ চাইলে স্লাইডার দিবে না, তার ইচ্ছা। তাহলে এটা হচ্ছে হেডার, এটা হচ্ছে স্লাইডার, মাঝখানেরগুলো যখন যেই নামে থাকবে সেইটাই, ঠিক আছে। আর নিচের এই যে এখান থেকে অংশটাকে ধরে বলে ফুটার। হেডার, ফুটার, স্লাইডার, এই তিনটা কমন থাকে, আর বাকিটা আপনি বানিয়ে দিবেন। যেমন এখানে অল ক্যাটাগরি, তাহলে অল ক্যাটাগরি সেকশন, এটা প্রোমো সেকশন দিতে পারেন নাম, ঠিক আছে। আবার অনেক সময় টেস্টিমোনিয়াল থাকে, মানে প্রশংসাপত্র যেটাকে দেখবেন স্লাইড হয়, টেস্টিমোনিয়াল সেকশন। তারপর ব্লগ সেকশন, 3টা ব্লগ আইনা শো করায় রাখে, ওটা হবে ব্লগ সেকশন, ঠিক আছে। এই তো এগুলোকে আমরা ডিপ দিয়ে ওইভাবে র্যাপিং করে দিব আর কি। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা একটার ভিতর আরেকটাকে দিলাম, এভাবে নেস্টেড করলাম, এগুলোকে বলা হয় স্টেমেল নেস্টেড। এখন এখানে খেয়াল করেন, আমরা যে দুইটা রিলেশন এখানে আমরা জানলাম, একটা হচ্ছে প্যারেন্ট, একটা হচ্ছে চাইল্ড। একটা হচ্ছে প্যারেন্ট, একটা হচ্ছে চাইল্ড, মানে এই ডিবের চাইল্ড হচ্ছে এখানকার সবগুলো, অর্থাৎ ধরলাম আমি এই পিটা, তাহলে এই ডিবের জন্য চাইল্ড হচ্ছে এই পি। আবার এই পি এর জন্য এই ডিব হচ্ছে প্যারেন্ট, এটা হচ্ছে তার বাবা, এটা হচ্ছে তার সন্তান। এইটুকু আশা করি বুঝতে পারবেন। কথাটা বুঝতে পারছেন? এই যে দুইটা মার্ক করলাম, ঠিক আছে। জি। আর তাহলে এই পি এর সাথে এই পি এর সম্পর্ক কি? এই পি এর সাথে এই পি এর সম্পর্ক কি? সিম্পল কথা, ভাই বোনের সম্পর্ক না? ও যদি বাবা হয় আর ও যদি সন্তান হয়, তাহলে ওর তো একা সন্তান না, এই যে চারটা, আবার মেইন ডিপ এবং এতটুকু পর্যন্ত, তাহলে সন্তানই কি ভাই বোন না? কি কেউ কোনো কথা বলতেছেন নাকি? আমার কথা বুঝতে পারতেছেন? হ্যাঁ, ইয়ে, হ্যাঁ বুঝতে পারছি। আপনাদের রেসপন্স নাই তো, আপনাদের এই টিমে এমনিতে একটু দুর্বল, বুঝছেন। তারপর যদি রেসপন্স না করেন তাহলে তো আমার দিক থেকে কষ্ট হয়ে যায়। আচ্ছা দেখেন, তাহলে এটা হচ্ছে এটা সিবিলিং, ঠিক আছে, এটা হচ্ছে ভাই বোন। তাহলে এখানে খেয়াল করেন, এই পি এর সিবিলিং হচ্ছে বি, বাট এই পি এর সিবিলিং কিন্তু এই পি না। আপনি যদি ধরে নেন এটা দাদা, তাহলে এগুলো হচ্ছে সব বাবা। বাবা কোনগুলা? খেয়াল করেন, সবগুলা না, এই ভিতরের এগুলো না, আমি একটু কেটে দেখাচ্ছি। এই ভিতরের গুলা না, কিন্তু ভিতরের গুলো আবার, এই ভিতরের গুলো হচ্ছে নাতি। হ্যাঁ, এখন এই পি এবং এই ডিপ, এই দুইটাও কিন্তু সিবিলিং বলা যায়, ঠিক আছে। আর এগুলো হচ্ছে নাতি, আর এগুলো হচ্ছে নাতির ঘরের। আবার এইগুলো কিন্তু এই পি আর এই পি কিন্তু সিবিলিং না। আমার কথা কি বুঝতে পারতেছেন? এখন সিভিলিং বলতে কি নিয়ে করতেছে? ভাই বোন, সিবিলিং শব্দের অর্থ ভাই বোন না? আপনারা মনোযোগী না কিন্তু ক্লাসে, আমার জায়গা থেকে আমি জিনিসটা বুঝি। বিকাশ বর্মন, আমার কথা শুনতেছেন তো না? হ্যাঁ শুনছি। নিগা সুলতান, আপনি লাইনে থাকেন, আপনি অফ করেন না, হ্যাঁ, একটু লাইনে থাকেন। আপনি কি আমার কথা বুঝতেছেন? স্যার আমি এই 5 মিনিট আগে জয়েন করছি মাত্র। 5 মিনিট আগে জয়েন করছেন? আচ্ছা, আপনি তাহলে একটু অফ করেন। বিকাশ আচ্ছা বর্মন, আচ্ছা, জি। আপনি যে সিবলিং গুলি বললেন, আমি এটা যে বুঝছি, প্রথম ডিপের আন্ডারে যে চারটা পি আছে, হ্যাঁ, সিবলিংস আছে, এটা হচ্ছে, ফর এক্সাম্পল আমি চারটা প্যারা লিখতে চাই কোনো আর্টিকেলের, সেটাও একটা হতে পারে। অথবা একটা ওইটার আন্ডারে আমি চারটা ছোট ছোট জিনিস আমি বসাতে চাই পাশাপাশি, আর সেটাও হতে এত পারে। দূর, হ্যাঁ, এত মানে দূরে যাওয়ার দরকার নেই। আমার হচ্ছে এখানে পি এর সাথে পি হচ্ছে সিবিলিং, হুম হুম। কারণ এগুলো একটা ডিবের আন্ডারে আছে। আবার দেখেন এইগুলো হচ্ছে সিবিলিং, হ্যাঁ।
এটার সাথে এটা রিলেশন হচ্ছে আবার বাবা সন্তানের কাছাকাছি লেভেলের, ঠিক আছে, বলতে পারেন চাচা। ডিরেক্ট বাবা হচ্ছে সে যার ভিতরে আছে। খেয়াল করে দেখেন, এখানে গ্র্যান্ড চাইল্ড ওয়ান হচ্ছে এই পিগুলোর বাবা, আর এইগুলো ধরেন চাচা, বাবা না কিন্তু এগুলো এগুলো হচ্ছে বাবার সিভিলিং, ঠিক আছে? কথা কি বুঝতে পারতেছেন? জি জি নিগার সুলতানা, এখানে কিন্তু 5 মিনিট আগে আসলো না। আমি কোনো সিএসএস এক লাইন কোডও লিখিনি, জাস্ট আমি এইটুকু HTML লিখছি। এটা নিয়ে আটকে আছি আপনাদের গ্রুপের মধ্যে, বুঝছেন? আপনাদের গ্রুপ অনেক স্লোটা কেমন, মানে কেউ মেধায় খারাপ তা না, আপনাদের অমনোযোগীর একটা লক্ষণ আছে সবার মধ্যে। আমি শুধু এই এতক্ষণ ধরে একটা জিনিসই বুঝাতে চেষ্টা করতেছি, সেটা হচ্ছে বাপ সন্তান ভাই বোন। এটা একদম আমাদের যে নর্মাল আমরা যে এতটুকু বড় প্যারেন্টিয়াল হয়েছি, চাইল্ড। হ্যাঁ হ্যাঁ স্যার বলেন, বুঝতেছি। এটা হচ্ছে আমার প্যারেন্টের আন্ডারে, প্যারেন্ট ডিবের আন্ডারে, এই ডিবের আন্ডারে আমার এই 4টা প্যারাগ্রাফ আছে, পাশাপাশি এই একটা ডিব আছে। খেয়াল করে দেখবেন, আমার 4টা পি আছে, একটা ডিব আছে। হ্যাঁ, বলতে পারেন বাকিগুলো কই, বাকিগুলো তো ডিরেক্ট না, সন্তান না, বাকিগুলো ডিরেক্ট সন্তান না, এগুলো হচ্ছে আবার চাইল্ড ওয়ানের। হ্যাঁ, আবার এই কয়েকটা পি আছে, এটা গ্র্যান্ড চাইল্ড ওয়ানের, ঠিক আছে? জি ক্লিয়ার। ক্লিয়ার, বুঝতে পারছেন? এখন আমাদেরকে সিলেক্ট করতে হবে সিএসএস এর জন্য, এটা মোস্ট ইম্পর্টেন্ট। আপনারা যারা এটা ফলো করেন না, আগামী ক্লাসগুলো আপনারা পারবেন না, বুঝবেন না, ঠিক আছে? এইগুলো সিএসএস সিলেক্ট করতে হবে। এখন ধরেন আমি এখান থেকে সিএসএস লেখা শুরু করব, তাহলে আমি ধরলাম প্রথম প্যারেন্ট ডট দিয়ে, তো আমরা ক্লাসকে ধরি, গত ক্লাসে এগুলো বলছিলাম, আবার রিপিট করলাম। হ্যাঁ, প্যারেন্ট, আমরা ক্লাসটাকে ধরলাম। তার আগে এটা দেখি ইনক্লুড করা আছে কিনা। হ্যাঁ, আমাদের এটা ইনক্লুড করা আছে। তাহলে আমরা এখানে প্যারেন্টের মধ্যে একটা কালার দেই। আপনাদের মাইক্রোফোন অফ হবে, কালার রেড, ঠিক আছে? এখন আমরা ব্রাউজারটা একটু দেখব। আচ্ছা, ব্রাউজারে যাই, রেড হয়ে গেছে। আমি এটাকে এখান থেকে বাদ দিয়ে এটা দিয়ে এখন দেখেন সবগুলো লাল হয়ে গেছে, সবগুলো প্যারেন্টের আন্ডারে। সরি, আমি প্যারেন্টের আন্ডারে যতগুলো পি আছে, এই যে একটা স্পেস দিব এইভাবে, খেয়াল করে দেখেন, একটা স্পেস দিয়ে পি, এর ভিতরেরটাকে ধরতে চাইতে গেলে ধরেন আমি কিন্তু চাইলে সরাসরি পি লিখতে পারতাম, এই যে এইভাবে। তবে এইভাবে লেখাটা ঠিক হবে না, এই যে সরাসরি পি লিখলে সবগুলো পাবে। হ্যাঁ, কিন্তু এটার যে সমস্যা সেটা আমরা গত ক্লাসে কিন্তু বুঝছি, যে আমাদেরকে একটা ক্লাসের নাম দিতে হবে। হ্যাঁ, তো এরকম যখন আপনি প্যারেন্ট পি দিবেন, হ্যাঁ, যখন আপনি প্যারেন্ট পি দিবেন, তখন শুধুমাত্র প্যারেন্টের ভিতরে যে পিগুলো আছে সবগুলো পি পাবে। আপনাদের সাউন্ড অফ করেন, আপনাদের শুধুমাত্র যখন কথা বলবেন অথবা আমি বলবো খোলা রাখার জন্য, এর বাইরে অন্য সময় সাউন্ড অফ রাখবেন। আচ্ছা দেখেন, এখন আমরা এই যে ডিপটা, প্যারেন্ট ডিপ, একটু মনোযোগ দেন, না হয় কিন্তু আগামী ক্লাসগুলো বুঝবেন না। আমি এর বাইরে একটা পি ট্যাগ নিচ্ছি, নিয়ে লরেম এখানেও 5 ওয়াট দিচ্ছি বা যা ওয়াট দিই। হ্যাঁ, এখন উপরে এসে দেখেন আমার এটা কিন্তু কালো আছে, এটা কিন্তু লাল হয় নাই। কিন্তু আমি এখান থেকে যদি প্যারেন্টটা তুলে দেই, এখান থেকে যদি আমি প্যারেন্ট তুলে দেই, তাহলে হবে কি, একটা ওয়েবসাইটে যতগুলো পি আছে সবগুলো পি লাল হয়ে যাবে। দেখেন এটা লাল হয়ে গেছে। এখন এই ওয়েব পেজে যতগুলো পি থাকবে প্রত্যেকটা পি লাল হবে। আমরা তো সেটা চাই না। আমরা এখন কাজ করতেছি কাকে নিয়ে? আমরা কাজ করতেছি প্যারেন্টের এই মেন এই জায়গাটুকুকে নিয়ে আমরা এখন কাজ করব, ঠিক আছে? এই জায়গাটুকু নিয়ে আমরা এখন কাজ করব, যার জন্য আমরা কি করব, এর আগে ডট প্যারেন্ট শব্দটা দিয়ে দিব, একটা স্পেস দিব, একসাথে দিবেন না কিন্তু সব। হ্যাঁ, স্পেস দিলে তার ভিতরে যেটাকে ধরতে চাই আমরা সেটাকে ধরতে পারি পি দিয়ে। হ্যাঁ, সেটাকে আমরা ধরলাম। এখন দেখেন নিচেরটা বাদ পড়ে গেছে। হ্যাঁ, এটা বাদ থাকুক, তাহলে আমাদের উদাহরণটা সুন্দরভাবে আমরা বুঝতে পারবো, ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন তাহলে আমরা সবগুলো পিকে এখান থেকে ধরতে পারছি, ঠিক আছে? এখন আপনার কাছে মনে হলো যে না, হয় নাই, আপনি যেভাবে সিলেক্ট করছেন হয় নাই। আমি চাইছি শুধু আমার এই প্রথম এই পিগুলো লাল কালার পাবে, আমার সবগুলো তো পাওয়ার দরকার নেই, আমার এখানকার সবগুলো তো পাওয়ার দরকার নেই। তাহলে কিভাবে হবে বলেন? এইগুলো আমার দরকার নাই, শুধু এইটা হবে, এই 4টা বা 4টা থাকুক, 8টা থাকুক, 80টা থাকুক, আমার ডিরেক্ট চিলড্রেন হবে। এই শব্দটা খেয়াল করবেন, ডিরেক্ট চিলড্রেন যারা, এই প্যারেন্টের ডিরেক্ট চিলড্রেন হচ্ছে কারা, এই এখানে যারা থাকবে শুধু তারা আমার লাল কালারটা পাবে, আর কেউ পাইতে পারবে না। এরকম সিচুয়েশন আসতে পারে না? পারে। জি ভাইয়া। তাহলে জি সেক্ষেত্রে আসতে পারে। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, এখানে আরেকটা সাইন দিয়ে দিব। এটা হচ্ছে
এই যে গ্রেটার দেন সাইনটা, হ্যাঁ গ্রেটার দেন সাইনটা দিয়ে দিলে কি হবে খেয়াল করে দেখেন, এই যে শুধু এখন ডিরেক্ট চিলড্রেন যারা আছে শুধু তারাই এখন সিলেক্ট হইতেছে, বাকিরা বাদ। এই সিলেক্টরগুলো খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, এগুলো পরে কিন্তু বুঝবেন না। হ্যাঁ এই যে একটা গ্রেটার দেন সাইন দিয়ে দিছে, এন্ড গ্রেটার দেন সাইন দেওয়ার পরে এখন এখানে যতগুলো পি থাকবে আমার সবগুলো পি এই ইয়াটাই হবে, মানে এই সিএসএসটা পাবে। এখন আবার আপনি প্যারেন্টের ডিরেক্ট চাইল্ড যারা আর কি, হ্যাঁ ডিরেক্ট চাইল্ড যারা, এখন আপনি আরেকটা কাজ করতে পারতেন, আপনি যদি মনে করেন যে না আমি HTML ট্যাগকে কেন ধরবো, এটা তো আপনি আমাকে ভুল শিখাচ্ছেন, হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে এটা ভুল, আবার কিছু ক্ষেত্রে এই জিনিসটা প্রয়োজন থাকে, তাহলে আপনি একটা ক্লাস নিয়ে নেন, সেম ক্লাস, কারণ আমি তো সবগুলোকে ধরবো, অথবা আমি একটাকে বাদও দিতে পারি, এগুলো আমরা পরে আরও দেখবো বিস্তারিতভাবে। হ্যাঁ তো ধরেন আমি নাম দিলাম প্যারা, শুধু প্যারা, তাহলে এখান থেকে আপনি পিপার দিয়ে শুধু প্যারা ধরেন, প্যারা ধরতে গেলে এখন ডট দিতে হবে, যেহেতু এটা ক্লাস, প্যারা তো আমার ক্লাস, প্যারা তো আর ইয়া না, হ্যাঁ ডট দিতে হবে। এখন আমার সেম আউটপুট আছে, আপনি যেভাবে খুশি আপনি ধরতে পারেন, তবে আমি এই ক্লাসটাকে এভাবে শিখাবো, কারণ এরকম প্রয়োজন হয়, ঠিক আছে। আর যদি মাঝখানে গুলো শুধু রেড রাখি আর উপরে আর নিচের গুলো যদি ব্ল্যাক থাকে এক্ষেত্রে? হ্যাঁ কোনগুলো চাচ্ছেন? মাঝখানে 4টা, এটা মাঝখানে 4টা, হ্যাঁ যাচ্ছি, ভালো প্রশ্ন করছেন, একটু মনোযোগ আসছে আপনাদের। হ্যাঁ এখন আমি মাঝখানেটা চাচ্ছি, তাইলে এখানে আরেকটা ক্লাস আছে, নাম কি? চাইল্ড 1। চাইল্ড 1 এর সন্তানদেরকে চাচ্ছি, কথাটা কিন্তু এরকমই হবে, ঠিক কি না? আমি চাচ্ছি শুধু চাইল্ড 1 এর ডিরেক্ট সন্তান যারা তারা পাবে, আবার কিন্তু এই নাতিরা পাবে না, এটাই তো মেন কথাটা, ঠিক না? জি 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 হ্যাঁ জি জি। চাইল্ড 1, তাহলে আমি এখানে প্যারেন্টের ভিতরে যাব, চাইল্ড 1 তার ভিতরে, এখন যদি এটা না দিতাম তাহলে কি হতো, তা তো বুঝে নেই, যদি এটা না দেই তাহলে এই যে 8টাই হয়ে যাবে। হ্যাঁ আর আমরা যদি এখানে গ্রেটার দেন সাইনটা দেই তাহলে কি হবে, ডিরেক্ট চাইল্ড 1 এর কি হবে, শুধু পিরা হবে। আর আগে থেকে এতটুকু আসছি কেন, এতটুকু আসার অর্থ হচ্ছে শুধু প্যারেন্টের ভিতর যে, ঠিক আছে, এজন্য ওইটা আপনি কেটে দিলেও এখন হবে, অসুবিধা নেই। এই অংশটুকু এখন যদি আপনি কেটেও দেন তাও হবে, কিন্তু আমরা কাটবো না, কি প্রয়োজন সেটা আমরা একটু পরে দেখব। তাহলে এখন এই যে এভাবে ধরবো আমরা, হ্যাঁ প্যারেন্টের ভিতরে চাইল্ড, এটা আপনি না রাখতে পারেন, এটা না রাখা ভালো হবে, আমরা শুধু শেষেরটাকে কনফার্ম করব। হ্যাঁ একদম মানে যেটাকে বলতে পারেন যে একদম হার্ডলি চিহ্নিত করে দেওয়া, ঠিক আছে, একদম সুনির্দিষ্টভাবে চিহ্নিত করে দেওয়া, যে ভাষায় বুঝেন আর কি। তো আমরা শুধু শেষেরটাতে একটি চিহ্নটা রাখবো, তার আগে দরকার নেই, তার আগে বুঝে প্যারেন্টের ভিতরে চাইল্ড 1, তার ভিতরে ডিরেক্ট কি, বুঝতে পারছেন? এখন জি যদি ভাই বুঝতে পারছি। এখন যদি এটাকে ধরতে চান তাহলে কিভাবে ধরবেন? তাহলে ক্লাস নিয়ে নিতে হবে, ক্লাসের এই যে পরে এটা, হ্যাঁ আমরা এটা নিয়ে নিব, না গ্রাউন্ডসনটাকে আমরা স্পেসিফাই করব এখানে। হ্যাঁ কারেক্ট। জি জি তাহলে এখানে আবার আমরা গ্রেন্ডসনটা নিয়ে নেব, ঠিক আছে, গ্রেন্ড চাইল্ড, এই যে এখন শেষের চারটা, এরকম অনেক সিচুয়েশন আসে, হ্যাঁ এরকম অনেক সিচুয়েশন আসে, এভাবে আমাদেরকে কোড করা লাগতে পারে। হ্যাঁ এভাবে আপনাদেরকে সিলেক্ট করতে হবে। এই সিলেকশনটা নিয়ে আর কারো কোনো কনফিউশন থাকলে বলতে পারেন। না এখন নেই। এভাবে হচ্ছে সিভিলিং অথবা চিলড্রেন সিলেক্টর বলা হয়, হ্যাঁ চিলড্রেন সিলেক্টর, এটাকে বলা হয় চিলড্রেন সিলেক্টর, এই যে এটা সিএসএস এর ভাষায় এটাকে বলা হয় চিলড্রেন সিলেক্টর, আর এটা তুলে দিলে তখন আবার হয়ে যাবে সিভিলিং সিলেক্টর। হ্যাঁ এটা হচ্ছে চিলড্রেন, ডিরেক্ট চিলড্রেনকে ধরবে সে, ঠিক আছে। নিগা সুলতানা প্রশ্ন আছে? জি বুঝতেছি ভাইয়া। বুঝতেছেন? জি জি আচ্ছা এবার আসেন, ওই যে বললাম যে আমরা এটা কেন মেনটেন করব, এটা খুব সিম্পল উত্তর, আশা করি আপনারা বুঝে যাবেন। এর জন্য এখন আমি এটাকে কেটে দিচ্ছি, আশা করি এটা বুঝতে পারছেন, মানে আমরা যখন এটা কেটে আমরা অনুভব একটু করি, হ্যাঁ এটাকে কেটে দিচ্ছি। এখন আমরা আরেকটা ডিপ নিব, এখন আমরা আরও একটা ডিপ নিব, সেম এটার মতো, আগেরটার মতো, হ্যাঁ কাছাকাছি আর কি। তা আমরা ক্লাস নেই, হ্যাঁ ধরেন এটার নাম দিলাম, ওটা তো ছিল প্যারেন্ট, ঠিক আছে, অথবা এটাকে দিতে পারতাম ফার্স্ট ডিপ, হ্যাঁ বা হেডার সেকশন, এরকম নাম বলছি না। এবার আমি একটা হেডার নিচ্ছি, উল্টা কাজ করতেছি, হ্যাঁ হেডার, শুধু হেডার নামই নেই, হ্যাঁ এটা ক্লাসের নাম কিন্তু হেডারের ভিতরে সেম আমি এরকম কয়েকটা পি ট্যাগ নিব, ধরো 5, এটাকে আমি কপি করলাম। এখন আপনি অনেক বড় একটা ওয়েব পেজ, আপনার কিন্তু মনে নাই যে আপনি কি আগে এরকম চাইল্ড 1 নামের একটা নিছেন কিনা, হ্যাঁ
এখন আপনার নেওয়ার কথা চাইল্ড 2, কিন্তু দেখেন আপনি ওয়েবসাইটের মনে করেন যে 1200-1400 লাইন পরে চলে আসছেন, আপনি কি চাইল্ড 3 পর্যন্ত নিয়েছেন না 4 পর্যন্ত নিয়েছেন আপনার কিন্তু মনে নাই। আপনি আবার এখানে এসে সেম ভুলটা করলেন। হ্যাঁ, আপনি এখানে এসে কি করলেন, আবার চাইল্ড 1টাই নিলেন, নিয়ে এটার ভিতরে যে আগে যেমন পি ট্যাগ দিচ্ছে আমি এমনভাবে নিচ্ছি। একটা ওয়েবসাইটে অনেক কিছু রিপিট হয় না, রিপিট হয় তো, ঠিক আছে, এই যে দিলেন। হ্যাঁ, এরপর আবার আপনি কি করলেন, ওই একই ভুল করলেন। এই ভুল করতেই পারি আমরা। গ্র্যান্ড চাইল্ড 1, আবার এই 1 নামেই আমি আবার একটা ডিপ নিয়ে নিলাম, ঠিক আছে, নিয়ে আমি এটার মধ্যে কিছু পি ট্যাগ নিই। খুব খেয়াল করবেন কিন্তু, খুব খেয়াল। হ্যাঁ, এগুলো কিন্তু আপনি অন্য জায়গা থেকে শিখতে পারবেন না, ওই যে বই পড়ে পড়ে শিখতে পারবেন না, এগুলো একটু প্র্যাকটিক্যালি দেখতে হবে। হ্যাঁ, এখন দেখেন আমার এগুলো কিন্তু কালো আছে, এই যে নিচেরগুলো। হ্যাঁ, আমি উপরে একটা এইচআর ট্যাগ দিয়ে দিই, ওই যে হরিজন্টাল রো। হ্যাঁ, একটা এইচআর ট্যাগ দিয়ে দিলাম হরিজন্টাল রো, তাহলে বুঝতে পারবেন দুই টিপ। এই যে এখন দেখেন বিপত্তিটা কোন জায়গায় ঘটতো। যদি আমি এখানে প্যারেন্ট বা চাইল্ড ওয়ান না দিতাম, এই ধরেন এটাকে আমি কেটে দিলাম, আপনি তো চিন্তা করতেছেন আমি তো জ্ঞান চাইল্ডের ভিতর পিকে ধরবো, তাহলে তো আমি জ্ঞান চাইল্ডের পর্যন্ত দিলেই হয়, আমার এই দুইটা তো দরকার নাই বা কোনোটাই দরকার নাই। আপনার এরকম মনে হইতে পারে, আমি কেটে দিচ্ছি তাই। এখন দেখেন কী রকম দূর, দেখেন এখানে পাই গেছে। এখন এরকম একটা ওয়েবসাইটে হইতে পারে না? জি ভাইয়া। এরকম একটা ওয়েবসাইটে তো একটা ক্লাস রিপিট হয়ে যেতে পারে ভুল করে। জি জি। হ্যাঁ, বাট এখানে এসে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা নাই। কোন জায়গায়? কারণ এখানে তো আমি নিচে, এটা একটা আমার সেকশন, ঠিক না, একটা এরিয়া, এই এরিয়ার ভিতর কিন্তু আমি এত ভুল করলে আবার হবে না, ঠিক না। বাট এরকম একটা হেডার, আবার নিচে গিয়ে ফুটারে আপনি একই ভুল করে ফেলতে পারেন, একই নামে ক্লাস নিয়ে নিতে পারেন, বাট হেডার কিন্তু একটাই, ফুটার কিন্তু একটাই। আমি মেন ক্লাসটা ঠিক রাখলাম, রাখার পরে আমার দেখা গেলো এগুলোকে ওভাররাইট হয়ে গেলো, এগুলোকে ওভাররাইট করে। এখন ওভাররাইট হয়ে গেছে না? জি। আমি তো চাই নাই এই 4টা লাল কালার হোক, আমি তো চাই নাই, না। ঠিক না। তাইলে এটার চিকিৎসা হচ্ছে, এখন যদি আমরা আগের কোডটা এখান থেকে ফিরে আনি, এখন দেখেন এখন আর পাবে না, কারণ সে যাবে প্যারেন্টের ভিতরে, প্যারেন্টের কাছে যাবে, প্যারেন্টের ভিতরে চাইল্ড 1 তার ভিতরে, গ্রেন চাইল্ড 1 তার ভিতরের পি, সুনির্দিষ্টভাবে সে পড়তে যাবে, সে এখন আর হেডারে যাওয়ার অপশন পাবে না। দেখেন এই যে হেডারটা এখন আর পায়নি, ঠিক আছে। এখন এখানে কি সার্চের কোনো অপশন নাই? না, চার্জের কোনো অপশন এখানে আসবে না, এখানে চার্জের অপশন আসবে কোথা থেকে? এখন আপনি যদি হেডারকে দিতে চান, এখন আপনি হেডারকে দেন, দেখবেন এখন আর ভুল হবে না। হেডারের ভিতরে চাইল্ড 1, ঠিক আছে, অটোমেটিক সাজেশনে দিচ্ছে, তার ভিতরে গ্রেন চাইল্ড 1, তার ভিতরে এখন সরি এখানে তো পি হবে। হ্যাঁ, এই যে এখানে আমরা একটা গ্রেটার দেন সাইন দিয়ে পি দিব। আমরা তো এইভাবে কোডটা করার কথা, ধরে নিচ্ছি ভিতরের জায়গাটা এক হয়ে গেছে। হ্যাঁ, রিকোয়ারমেন্ট একরকম, আমার তো এক দিতেই হইবে, ঠিক না। এটাতে আমি এখন কালার দিয়ে দিলাম গ্রিন, গ্রিন দিয়ে ব্লু দিয়ে, ব্লুটা স্পষ্ট বেশি। এখন দেখেন আমার সুন্দর মতো এটা ব্লু চলে আসছে, তার মানে আমি দুই জায়গায় দুইটাকে সুন্দরভাবে অ্যাপ্লাই করতে পারতেছি, ঠিক আছে, দুই জায়গায় দুইটাকে অ্যাপ্লাই করতে পারতেছি। এবার আসেন মেন কথা হচ্ছে, এই এখন আমি যেভাবে সিএসএস লিখলাম, সিএসএস এভাবেই লিখতে হয়, সিএসএস এভাবেই লিখতে হয়, ঠিক আছে। এটার স্ট্রাকচারটা খেয়াল করেন, খুব ভালোভাবে খেয়াল করেন, এইভাবে এই সিএসএস এভাবেই লিখতে হয়। এখন আপনি যদি প্যারেন্টের ভিতরে পিগুলোকে দিতে চাইতেন, তাহলে এভাবেই দিতে হতো। ধরেন আমি ডট হেডার এটা উপরে দিলাম, এই যে সিএসএসগুলো এভাবে লেখা লাগে। হ্যাঁ, হেডারের ভিতর পি, ধরেন আমি কোন জায়গায় কোনটা ইউজ করব। আবার আপনার মনে হইতে পারে যে চাইল্ড 1 আর লাগবে, তাহলে আগে নেবেন হেডার, তারপর হচ্ছে ডট চাইল্ড 1, তার ভিতরে পি, ঠিক আছে, এরপরে গ্রেন চাইল্ড 1 এর ভিতরে পি। এই স্ট্রাকচারটা দেখে কিছু বুঝেন কিনা খেয়াল করেন। ঠিক এইভাবে আমাদেরকে সিএসএস লেখা লাগে। এখন ধরেন এটাকে দিলাম কালার, একটা কালার দিচ্ছি আপাতত, কালার ভায়োলেট, এটার কালার দিচ্ছি এইভাবেই আমাদেরকে সিএসএস লিখতে হবে। বুঝতে পারছেন নাকি বুঝেন নাই? সেম এটার জন্য আমরা যদি শুধু প্যারেন্টের ভিতরে পি, উপরে একটা খেয়াল করেন, শুধু যদি প্যারেন্টের ভিতর পি গুলোকে ধরতে যাই, তাহলে আমরা লিখবো শুধু ডট প্যারেন্ট, ডট প্যারেন্ট
ভিতরে পি দিয়ে যে সেকেন্ড ব্র্যাকেট পি, এর ভিতরে আমরা এর জন্য যাবতীয় যা লেখা লাগে, ধরুন আমি এখন কালার লিখতেছি, হ্যাঁ এটার কালার দিচ্ছি একটা কিছু দিই, স্যালমন দিলাম, একটা ব্যাকগ্রাউন্ড কালারও দিই মজা করে, হ্যাঁ ব্যাকগ্রাউন্ড কালার দিতে গেলে হ্যাঁ ব্যাকগ্রাউন্ড কালার দিলাম রেড, ঠিক আছে। এরপর যদি আমরা ওই যে ওইটার মতো একটা প্যারেন্টের মধ্যে আসি আমরা, হ্যাঁ প্যারেন্টের মধ্যে আসি, প্যারেন্টের ভিতরে যাবো চাইল্ড ওয়ান, হ্যাঁ চাইল্ড ওয়ানের ভিতরে যদি পিকে দিতেছেন এই যে এইভাবে, আর গ্রেন চাইল্ডটা আগে দেওয়া আছে, ঠিক আছে। কালার স্প্রিং গ্রিন আর ব্যাকগ্রাউন্ড কালার ব্লু দিচ্ছি, হ্যাঁ এবার দেখেন বুঝতে পারছেন সিএসএস গুলো কিভাবে সিলেক্ট করতে হয়, ডিরেক্ট ধরেই পি কে ডিরেক্ট ধরে কোনো ক্লাস কেউ না, এটা যদি ক্লাসও হইতে পি গুলো যদি আপনি ক্লাসও দিতেন, এটা কিন্তু আমি একবার দেখাইছি, সেম এভাবেই ধরতে হবে, হ্যাঁ সেকশনগুলো বুঝতে পারছেন। জি জি। এবং আমাদেরকে কমেন্ট করতে হবে একই সাথে, এগুলো প্যারেন্টের জন্য না, তাহলে আমাদেরকে উপরে কমেন্ট করে লিখে দিতে হবে যেগুলো প্যারেন্টের জন্য। আমরা এখানে লিখে দিচ্ছি প্যারেন্ট সিএসএস স্টার্ট, ঠিক আছে, দিয়ে আমরা এগুলোকে কমেন্ট করে দিব, এই যে কমেন্ট করে স্ল্যাশ স্টার স্টার স্ল্যাশ, আমাদের HTML এ কি ছিল মনে করে দেখেন তো, আমি যদি লিখি প্যারেন্ট HTML এই যে এরকম, ঠিক না, আর স্টাইলে হচ্ছে স্ল্যাশ স্টার স্টার স্ল্যাশ, হ্যাঁ তাহলে এখানে আমি দিলাম স্টার্ট, এটাকে কেটে নিই, এখানে এসে এন্ড হয়ে গেছে না, প্যারেন্ট সিএসএস এন্ড, এই লাইনটা এখানে শেষ, এরপরে আমার আবার হেডারের সিএসএস স্টার্ট, তাহলে এখানে আমি লিখে দিব হেডার সিএসএস স্টার্ট, ঠিক আছে, এখানে হেডার সিএসএস এন্ড। বুঝতে পারছেন নাকি বুঝেন নাই এই জায়গাটুকু? জি ভাই বুঝতে পারছি। জি ভাই বুঝতে পেরেছি। এরপর আমরা এগুলোকে আরো সুন্দরভাবে সাজাইতে পারি, যদি আপনার মনে হয় একটু সাজাইবেন, কারণ কমেন্টের ভিতর তো যাই লেখেন এগুলো তার আসে না, ঠিক আছে, এই যে এরকম ভাবে অনেকে আর একটু সাজায় লেখে, ঠিক আছে, এই যে সুন্দর দেখা যায়, হ্যাঁ বা স্টারটাকে এখানে এনে উঠাই দিলে পারেন, আরো সুন্দর দেখা যায় না এখন, জি ভাই। এই এই যে ভাই, এখানে কি একটা কোশ্চেন আপ করতে পারি? হ্যাঁ অবশ্যই, সেটা হচ্ছে গিয়ে আমি যদি চাই যে প্যারেন্টালে যে 4টা প্যারাগ্রাফ আছে, হুম 4টা প্যারাগ্রাফে 4টা আলাদা কালার দিব, সেই ক্ষেত্রে কি কি সেটা তো একদম সিম্পল, এক একটার এক এক ক্লাসের নাম দিব, নাম দিয়ে ক্লাস ধরে ধরে দিব, এটা তো আমরা গতকাল ক্লাসে শিখছি, এই যে ধরেন এটার এখন আমরা আলাদা ক্লাস দিব ধরুন প্যারা 1, একটা কথার কথা প্যারা 1, এখন প্যারা 1 কে ধরে আপনি ক্লাস দিবেন, সিএসএস দিবেন, প্যারা 1 কে ধরে, প্যারা 1 কে কিভাবে ধরবেন বলেন তো, এটা বলেন, যিনি প্রশ্ন করছিলেন আপনি লাইনে আসেন। হ্যাঁ হ্যাঁ আমি বলতেছি প্যারা 1 কে হচ্ছে কি প্যারেন্টালে গেলাম, দেন হচ্ছে কি আপনার হ্যাঁ প্যারেন্ট লিখতে হবে, ক্লাসটা প্যারেন্ট প্যারা লিখে এই যে হ্যাঁ ডট প্যারা, প্যারা হ্যাঁ প্যারা 1, দেন হচ্ছে ইয়া দিব যা দিবেন। ব্র্যাকেট দিতে হ্যাঁ এবার আপনি না প্যারা second- 1 এ না প্যারা 1 এ তো আমাকে ইয়ে দিতে হবে, হ্যাঁ এই আপনার যে দিলাম তো। গেটা চিহ্নটা দিতে হবে প্যারা হ্যাঁ। 1 এ না, এই যে এর আগে দিয়ে লাস্টেরটার আগে দিয়ে, মানে প্যারা 1 তো আমার শেষ সিলেক্টর, এরপরে তো আর কিছু নাই, এর আগে দিয়ে আমাকে এটা দিতে হবে, ঠিক আছে, তো এখানে একটু স্পেস দিলে অসুবিধা নেই। এখন এখানে আপনি যে কোনো সিএসএস লিখবেন, এখন এটাকে ধরেন আপনি যদি একটা ফন্ট সাইজ দিয়ে দেই, হ্যাঁ আলাদাভাবে ফন্ট সাইজ দিয়ে দিলাম 30 পিক্সেল দিই, হ্যাঁ এটাকে আলাদাভাবে দিলাম 30 পিক্সেল, এটাও পাবে, আমার তো একটা হচ্ছে এখান থেকে সিভিলিং, আমার এটা কালার দিছি ওখান থেকে শুধুমাত্র, হ্যাঁ এখন এই প্যারা 1 কে আমি একটা সাইজ দিলাম, এই যে প্রথমটা দেখেন সাইজ বড় হয়ে গেছে, ঠিক আছে, তখন এইভাবে দিব। এবার আপনি এখান থেকে যা খুশি তা করেন, এটার নাম দিবেন, এবার আপনি মনে করতেছেন না 4টাকে আলাদাভাবে দিবেন, তাহলে এটা একটা ক্লাস প্যারা 2, প্যারা 3, প্যারা 4, ওটা তো আলাদাভাবে মানে আপনি ক্লাস করে ফেললেন আলাদা, কিন্তু এমন সময় প্রয়োজন হয় যে আমরা গ্রুপ করব, গ্রুপিং করব, কথা বুঝছেন, ভাই বোনদের মধ্যে গ্রুপ করব, জি, জি। তখন এটা প্রয়োজন হয়, বাট এটা খুব ইম্পর্টেন্ট, এটা লাগে ওয়েবসাইটে লাগে খুব। কারা কোনো কোশ্চেন থাকলে বলেন, অনেক ইম্পর্টেন্ট পার্ট, এটা অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে।
কারো কোনো কোশ্চেন নাই? না, কোনো কোশ্চেন নাই আমার। না ভাইয়া কোনো কোয়েশ্চেন নেই। আপনাদের না থাকলে আমি করব। আমার একটা প্রশ্ন ছিল, হ্যাঁ বলো। এইটা তো সিএসএ আমরা এগুলি দেখলাম, এগুলি তো আমরা যে এইচটিএমএল এ কাজ করব ওইটার সাথে এতগুলি প্যারা কিভাবে আমরা ওইটার সাথে লিংক করাবো, বা এতগুলি ভাই বোনকে আলাদা আলাদা করে ওইগুলির সাথে কোন এইচটিএমএল এর সাথে? কি HTML এর সাথে? প্রশ্ন এটা একটু তো clear এটা তো করুন। আমরা সিএসএস করলাম না একটা এখানে HTML লিখছি, এখানে CSS লিখছি। হুম। হ্যাঁ, তারপর হ্যাঁ, এই যে সিএসএস গুলি, এগুলি কি আমরা তাহলে ডিরেক্ট লিংক আমাদের করাই দিতে হবে না? এটা আগেই করা ছিল। আচ্ছা, এই যে এখান থেকে স্টেটশিট, এটা আগে আমরা লিংক করে রেখেছি। লিংকটা করলে তো হবে না, ওই ফাইলটার সাথে এই ফাইলের লিংক করাইতে হবে তো। ওকে। এখন কি আমি প্রশ্ন করব? Sure. আচ্ছা, এটাকে আরেকটা কথা বলে নিই। এই যে এখানে এই সিস্টেমে লিখলাম না, প্যারেন্ট দিয়ে এভাবে লিখলাম না, এটা কতটা ইম্পর্টেন্ট। আপনি হিজিবিজি অবস্থা হয়ে যাবে যদি আপনি এভাবে না লেখেন। হ্যাঁ, এভাবে যদি না লেখেন হিজিবিজি অবস্থা হবে। কারণ এই সিএসএস ফাইল যে আপনার শুধু ইন্ডেক্স ফাইলটা আনা, আপনার তো আরও ফাইল এরকম, এটা অ্যাড করবেন না এভাবে, সেটার জন্য সিএসএস লিখবেন না। সেখানে যদি ভুল করে এরকম একটা চাইল্ড ওয়ান লিখে ফেলেন, তাহলে তো ওইটাতে যে ওই ইফেক্ট করবে, কালারটা, ওই সাইজ, ওই ফন্ট সাইজ সব কিছু হিজিবিজি অবস্থা হয়ে যাবে না। আবার একই পেজ দুই রকম আছে, কিন্তু দুইটা কালার করছি আমি, সব মতো এলোমেলো হয়ে যেতে পারে। হ্যাঁ, এলোমেলো হয়ে যেতে পারে। এখানকার পিটেগ ওইখানে যায় পড়তে পারে, এখানকার এটা ওইটাতে যায় পড়তে পারে। তাই আমাদেরকে এই স্ট্রাকচার ফলো করে সিএসএস লিখতে হবে। এই স্ট্রাকচার কোনটা কোনটার ভিতরে এটা দেখাই দিতে হবে, ঠিক আছে? এই যে সুন্দর করে দেখাই দিতে হবে, এতে খুব কষ্ট হবে নাকি? এতে এটাকে বলা হয় ক্লিন কোড, গুছানো কোড। না, সরি, কি বললেন আবার একটু বলুন। ক্লিন কোড, ক্লিন কোড, গুছানো কোড, ক্লিন কোড। ক্লিন কোড বলে, গুছানো তো আর বাংলা শব্দ, ঠিক আছে? ক্লিন কোড। পরবর্তীতে নিজের কাজ করতে গেলেও সুবিধা হয় এভাবে লেখা থাকলে। সুন্দর একটা কথা বলছেন, কারণ আপনি দেখতেছেন এটাকে ব্লু দেওয়া আছে পি ট্যাগে। কোন পি? যদি শুধু পি রে দিতাম আপনি বুঝতেন? এখন বুঝতে পারবেন। আমি ডেভেলপ করতে গেছি 2 বছর পরে, তখন তো আমি নিজে এলোমেলো হয়ে যেতে পারে। 2 বছর অনেক সময়, 1 মাস পরে বুঝবেন না। বিশ্বাস হয়? আপনারা মনে করতে পারেন আপনাদেরকে আন্ডার এস্টিমেট করতেছি। আপনি যদি সত্যিকার অর্থে কোডিং করতে আসেন, 15 দিন পরে, 1 মাস পরে আপনি কিচ্ছু মনে রাখবেন না। কোডিং একটু কঠিন আছে ভাই, জি আর না করলে আবার এগুলো মনে থাকবে অনেকদিন। না, যখন কাজ করবেন আমাদের- তখন ভুলে যাবেন। আমাদের তো এগুলা দেখা গেছে 2, 4, 5টা মাসে কাজ করা লাগতেই পারে, তো আরেকটার সাথে আরেকটা হলো মিল নাও থাকে। এই জন্য মানে একদম শুরু থেকে মনে করবেন এটা আইসা পরে করবো, পরে হবে না। একদম শুরু থেকে যা করবেন সব স্ট্রাকচারাল করবেন, ঠিক আছে? স্ট্রাকচারাল ওইতে কোড করবেন। এখন এইভাবে যদি কোড লেখেন তাহলে আপনি কেন, আরেকজন ডেভেলপার এসে বুঝবে। শুধু আপনি কেন, আরেকজন এসে বুঝবে না এটা কারে ব্লু দিচ্ছেন, অমুককে। হ্যাঁ আচ্ছা, অমুককে দেখি। কিন্তু সব ক্লিয়ার করাই থাকলো। হ্যাঁ, এভাবে একদম ক্লিন কোড লিখতে হবে। তাহলে আমরা আজকে কালার, এবার আমরা সিএসএস শুরু করবো। দেখেন এগুলো হচ্ছে এই জন্য আস্তে আস্তে করে দেখাইছি, এগুলো আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট। এগুলো শেখা যায় না পরবর্তীতে, ঠিক আছে? শিখতে কষ্ট হয়ে যায়। কিন্তু এখন আমরা সিএসএস শিখবো। সিএসএস বলতে কোনটা বুঝেছি? এই যে এখানে আমরা এখন ধরে যা দেখলাম, কালার, ব্যাকগ্রাউন্ড, এই 2-1টা দিয়ে তো শুধু এতদিন ধরে আপনাদেরকে দেখাইছি, ঠিক না? এই দেখানোর উদ্দেশ্যটা হচ্ছে যাতে আপনারা সিএসএস লিখলে সিএসএসটা সুন্দর মতো অ্যাপ্লাই হয়, মানে বাইন্ড হয় সেই HTML এর সাথে, ঠিক আছে? সেজন্য এখন আমরা বাকিগুলো আমরা শিখতে পারবো। কোনটা দিলে কালার হয়, কোনটা দিয়ে ব্যাকগ্রাউন্ড কালার হয়, কোনটা দিলে ফন্টের কি হয়, ফন্ট সাইজ মনে দেখে ফেলছেন না? এই যে ফন্ট সাইজ আমরা এভাবে লিখতে পারি। এখন থেকে আমরা সিএসএস নিয়ে আলোচনা শুরু করব, ঠিক আছে? আগামী আরও 2টা ক্লাস হবে। এখন আমরা সিএসএস বিভিন্ন প্রপার্টি, ভ্যালু, কোনটা দিলে কী হবে না হবে, কীভাবে এগুলো করতে হবে শিখব। এখন আপনাদের জন্য একটু মোটামুটি রিল্যাক্সফুল হবে না?
কারণ আমরা সিএসএস এর ইউজেস এখন পর্যন্ত আমরা ইউজগুলোই শিখছি, কিভাবে ইউজ করবো সিএসএসটাকে, কিভাবে ধরবো একদম বাংলা ভাষায়, আমাদের কমিউনিকেশন ভাষায় যদি বলি, আমরা কিভাবে সিএসএস দিয়ে এইচটিএমএল ট্যাগগুলোকে কিভাবে ধরতে পারি, ঠিক আছে। আর এটা কিন্তু ভুলে যায় না যে ক্লাসের নামের আগে ডট দিতে হবে, আর এইচটিএমএল ট্যাগে পি এর আগে কিন্তু কিছু দেয়নি, কারণ এটা তো এইচটিএমএল ট্যাগ। এই পিটা কি এইচটিএমএল ট্যাগ না? জি জি এটা তো এইচটিএমএল ট্যাগ, এটার আগে কিছু দিতে হবে না। আর সরাসরি কোনো এইচটিএমএল ট্যাগকে ধরা ঠিক হবে না। এবার আরো কিছু টেকনিক দেখেন। এখন এমন কিছু ক্লাস আছে আপনাকে বানায় নেওয়াটা ভালো, হ্যাঁ, এগুলো সব জায়গায় কমন ইউজ হয়। গত ক্লাসে মনে হয় এই নিয়ে সামান্য একটু বলছিলাম, কমন ইউজ হয়, হ্যাঁ, সেগুলো আপনি কয়েকটা উপর থেকে বানায় নিতে পারেন। এগুলোকে এভাবে আর ধরার দরকার নাই, হ্যাঁ। যেমন ধরেন আপনার ওয়েবসাইট, বিভিন্ন ওয়েবসাইটে গেলে দেখবেন যে এদের একটা মানে পুরো ওয়েবসাইটের একটা কমন কালার থাকে, বুঝছেন? দেখা গেছে ব্লু, মানে কমন একটা কালার থাকে ব্লু, বিভিন্ন জায়গায় ব্লুটাই বেশি অ্যাপ্লাই হয়েছে কালারটা। আমার কথা বুঝতে পারছেন? দেখবেন যে ব্লুটাই বেশি অ্যাপ্লাই হয়েছে, তাহলে আপনি এখানে এই একটা ক্লাস বানায় নেবেন ব্লু। এটা কারোর ভিতর দেখাইবেন না কিন্তু, হ্যাঁ, এগুলো তো হচ্ছে আমাদের মানে ধরে ধরে সিএসএস করা, বাট এই ব্লু নামের একটা ক্লাস বানায় নেবেন এইভাবে। ব্লু নামের একটা ক্লাস বানায় এটাতে বলে দিলেন কালার ব্লু, ঠিক আছে। এই ব্লু ক্লাসটা এখন আপনি যত জায়গায় গিয়ে ইউজ করবেন অত জায়গায় ব্লু কালারটা পাবেন। এটা বুঝতে পারছেন? এগুলোকে আবার কি করবেন, একটার ভিতর আরেকটা ঢুকাইতে যায় না। এগুলোকে যেগুলো হচ্ছে আপনি কমন পুরো একটা টেমপ্লেটে যদি 20টা পেজ থাকে এবং যদি 20টাতে 1000 করে লাইন, 20,000 লাইন থাকে, সব জায়গার জন্য আমি এটা কমনলি ইউজ করব, তাইলে এটাকে কিন্তু আবার কোনো কিছুর ভিতর ঢুকাইতে যায় না। এগুলো থাকবে আপনার উপরে, এগুলোকে বলা হয় টাইপোগ্রাফি, হ্যাঁ। আচ্ছা, প্যারেন্ট সিএসএস এখান থেকে স্টার্ট, আমি এটা প্যারেন্টের উপরে তুলে ফেলি, হ্যাঁ। এগুলোকে টাইপোগ্রাফি বলে, কারণ আমার এই ব্লু কালারটা লাগবে, আমি এখানে এগুলোকে টাইপোগ্রাফি বলে। স্পেলিং মিস্টেক হইতে পারে, স্পেলিং নিয়ে আমার একটু ইয়ে আছে আর কি, হ্যাঁ, দুর্বলতা আছে। আপনার এই স্পেলিং এর দিকে লক্ষ্য না করে বরং যেটা শিখতেছি সেটা শিখেন, হ্যাঁ। টাইপোগ্রাফি কালার ব্লু, হ্যাঁ। এবং একই সাথে যখন এটা কালার ব্লু হয় তখন এটা ব্যাকগ্রাউন্ডটা কালো ইয়ে হয়, মানে লাল হয়, ঠিক আছে। লাল হয়, ব্ল্যাকও হয়। মনে মনে ধরে নিচ্ছি একটা দিলেই তো হইলো, হ্যাঁ। মনে করে আমার কাছে X টাকা আছে, এখন X না বলে বললাম ক টাকা আছে, অসুবিধা আছে? সবই তো মনে মনে, এটা রিয়েল মনে মনে। শিখাটা হচ্ছে আসল ব্যাপার, ঠিক আছে। এই এখন আপনি ব্লুটা যত জায়গায় বসাই দিবেন আপনার HTML এর, ধরেন এখানে একটা পি ট্যাগ নিচ্ছি, লরেল 8। আমার আজকে সর্দিটা একটু বাড়ছে, বেশি হাঁচি আসে, তারপর হচ্ছে মানে নাকের ভিতরে শিন 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 কিরকম যেন একটা করতেছে। এখন এখানে আপনি ক্লাসটা বসাই দিলেন, বাস ব্লু। সবার নিচে দেখেন এটা পাইছে না? জি ভাই। এখন ওয়েবসাইটের আরো কোনো একটা আপনার মনে হলো যে আমি ওয়েবসাইটের সাথে মিল রেখে এটারে কিন্তু আমি ব্লু করে দিব, আমার সিস্টেমে, এই সিস্টেমে নিয়ে আসবো, ব্লু দিয়ে দিলেন প্লাস, এই যে ব্লু আসছে, আসে না, এখানে একটা কালার ওভাররাইট হয়েছে, ঠিক না? জি জি। কারণ আমাদের একটা কালার দিয়ে দিছে অলরেডি সবারই, একটা এইটা কালার তো colour ওভাররাইট, দেওয়া এই যে কালার ব্লুটা ওভাররাইট হয়ে ভায়োলেটটা পাইছে, ঠিক আছে। কেন পাইছে? কারণ হচ্ছে যে ভায়োলেটটা নিচের লাইনে আছে, খেয়াল করে দেখেন, এই যে ভায়োলেট কোথায়, এই যে ভায়োলেটটা আছে নিচে, ওইটা আছে উপরে, তাহলে সিএসএস এর নিচেরটা প্রায়োরিটি বেশি। এটা গতকাল ক্লাসে বলছি না, জি। সিএসএস এর নিচেরটার প্রায়োরিটি বেশি। এটাকে যদি আমরা ইম্পর্টেন্ট দেই, এক্ষেত্রে আরেকটা বুদ্ধিস ইম্পর্টেন্ট করে দেওয়া, এগুলো বুটস্ট্র্যাপ ক্লাসকে ওভাররাইট করার জন্য ব্যবহার করা হয়, কাজ হচ্ছে, হ্যাঁ, ইম্পর্টেন্ট করে দিচ্ছি, এই যে। আচ্ছা ভাই, এখন দেখা গেছে যে এই জায়গার যেমন আমি একটা আমার ফন্টটা হলো ব্লু আর ব্যাকগ্রাউন্ড রেড নিলাম, হুম, এই সেম লেখা আমার আরো হলো 10টা আছে, সাপোজ একটা ওয়েবসাইটে 20টা থাকলো, ওখানে আরো 10টা আছে, কিন্তু ওটা ব্যাকগ্রাউন্ড আমি চেঞ্জ করব, সেই ক্ষেত্রে এটা থেকে করতে পারবেন না, না, তাইলে হবে না। তখন তো এইটা থেকে করতে হবে, তখন আমাকে আবার আলাদা একটা তখন আপনি আলাদা আরেকটা ক্লাস নেবেন। ধরেন এই ব্লুটা ইউজ করলে আপনি দুইটা পাচ্ছেন, হ্যাঁ, তাহলে আপনি আরেকটা ক্লাস দিলেন। এরকম যদি রিস্ক মনে হয় তাহলে একটা দিলেন যে ফন্ট কালার এফসি, ঠিক আছে, এটা হচ্ছে ফন্ট কালার বলে মেইনলি, হ্যাঁ, শুধু কালার দিয়ে লেখে ফন্ট কালার, তাহলে ওটার জন্য আপনি শুধু কালার ব্লু নিয়ে লেখেন, তখন ওখানে শুধু এফসিটা ব্যবহার করবেন, কালার ব্লু। ব্যাপারটা বুঝতে পারছেন? জি ভাই। এবার আপনি ধরেন ব্যাকগ্রাউন্ড কালারটাও লাগবে, আপনি একটা WBC, হ্যাঁ, এত সংক্ষিপ্ত নামে লিখেন না, ওই 1 মাস পর আসলে ভুলে যাবেন, হ্যাঁ। তবে এখন আমরা শিখতেছি, ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম,
গ্রেট। এখন আশা করি বুঝতে পারছেন। আপনি যদি শুধু ফন্ট কালারটা ব্যবহার করতেছেন এফসি বসান, শুধু ব্যাকগ্রাউন্ড কালার বিসি, আর যদি দুইটাই বসাইতে চান হ্যাঁ তাহলে ব্লু নিয়ে বসাই দেন। বাট এখন নেভি কনভেনশনটা কিন্তু খুবই বাজে হয়েছে, ঠিক না? কারণ ব্লু মানে তো এটা বুঝাবে, তাইলে আমি এটার নাম দিতে পারি থিম কালার, খেয়াল করে দেখেন, বা টেম্পলেট কালার, থিম কালার দিলাম। এখন ঠিক আছে না? জি জি এই থিম কালার দিলাম, আর যদি শুধু ফন্টে চাই ফন্ট, আর যদি ব্যাকগ্রাউন্ডে চাই ব্যাকগ্রাউন্ড। তাহলে এখন ব্লু বলতে কোনো ক্লাস নাই, এটাকে আমি ওভাররাইট করে ফেলি। এই। তাহলে সিলেকশনগুলো বুঝছেন? জি ভাই। এগুলোকে বলা হয় টাইপোগ্রাফি, ঠিক আছে? এই টাইপোগ্রাফিগুলো শিখতে হয়। আবার দেখেন কিছু কমন টাইপোগ্রাফি আছে, এগুলো আমরা শিখে নেই। কমন বলতে আপনি প্র্যাকটিক্যালি এসে দেখেন, এই যে এলটা, এই বাম দিকের একটা খালি জায়গা আছে, খেয়াল করছেন? জি এটাকে বলা হয় প্যারাগ্রাফের একটা ডিফল্ট কিছু ইয়ে থাকে, প্যারাগ্রাফ এবং H1 ট্যাগ নিলেও দেখবেন আরো বেশি। হ্যাঁ, ডিফল্ট একটা মার্জিন প্যাডিং থাকে, জি ডিফল্ট একটা মার্জিন প্যাডিং থাকে। তো আমরা শুরুতে কি করব, ডিফল্ট যত কিছু আছে সবগুলোকে জিরো করে দিব, তারপর আমরা যখন যা দরকার তা বসাবো। এটা ভালো না? জি তাহলে আমরা কি করব, সবগুলো পি কে আবার কমা দিলে H1 কে, মানে আপনি আরেকটাও লিখতে পারেন, পি কে, H1 কে, এলআই কে, হ্যাঁ ইউএল কে, ধর এগুলো ইউএল পর্যন্ত, এই সবগুলোকে আমরা বলে দিব মার্জিন জিরো, প্যাডিং জিরো। মার্জিন মানে চারপাশে পাবে, যদি আমরা শুধু মার্জিন বলি তাহলে মার্জিন টপ বটম চারদিকে পাবে 0 পিক্সেল, আর হচ্ছে প্যাডিং, হ্যাঁ একটা মার্জিনাল প্যাডিং পায়। মার্জিন প্যাডিং আমরা আগামী ক্লাসে ভালোভাবে শিখবো, আজকে আমরা এগুলো ইউজেসগুলো আরো ভালোভাবে শিখি আগে। হ্যাঁ, মার্জিন জিরো, প্যাডিং জিরো, পিক্সেল না দিলেও হইতো। এখন দেখেন এই যে সবগুলো চুপসে হয়ে গেছে, খেয়াল করছেন? পাশাপাশি এখনো লেফট সাইডের ইয়েটা রয়েছে, কারণ ডিপ বাকি আছে। আমরা যেগুলো ব্যবহার করছি তার মধ্যে ডিপ আছে না, এই যে ডিপটা বসাই দেওয়ার মধ্যে ডিপ। এখন দেখেন ক্লিয়ার হয়ে যাবে, ক্লিয়ার হওয়ার কথা। এখন বডি থেকে পাইছে, বাকি যেটুকু পাইছে না এইটুকু বডি থেকে পাইছে, তাহলে বডিকেও দিয়ে দেই। বডি নামের একটা ট্যাগ আছে না, যেখান থেকে শুরু আমাদের বডি, এই যে বডি ট্যাগ দেখেন, এই যে বডি, ঠিক আছে? আশা করি এখন আর থাকবে না, আছে এখন আর নাই। না ভাই তার মানে এখন আমরা যাকে যা দিব সে তাই পাবে। আমরা ওদেরটা তো হিসেব করতে গেলে আমাদের তো মাথা নষ্ট হয়ে যাবে, কারণ কোনটা কত আবার মুখস্থ করার ব্যাপার। আমি মুখস্থ করার দরকার নাই, আমি প্রথমে সবারই জিরো করে দেই, তারপর যাকে যা দিতে চাই তাই দিব। এই এতগুলো লেখার দরকার নাই, মনে রাখা কঠিন, শুধু স্টার দিলেই হবে। সহজ করে দিচ্ছি, হ্যাঁ, শুধু স্টার মানে হচ্ছে প্রোগ্রামিংও, যখন ডাটাবেজ ম্যানেজমেন্ট যারা সিএসিতে আছেন তারা তো জানেন, স্টার মানে অল। অল। হ্যাঁ, স্টার মানে অল, ঠিক আছে? এই একই আউটপুট। এখন আর ওই যে কোনটা ফালায় গেলেন এটা নিয়ে আর দুশ্চিন্তা করতে হবে না, তাহলে আমরা শুরুতেই কাজটা করব। আর আরেকটা জিনিস, এখন আমি এটা শুধু লিখে যাচ্ছি, কিন্তু এখন মানে বর্ণনা দেওয়া সম্ভব না, কারণ এখন আমরা ফ্লেক্স শিখি নাই। সেটা হচ্ছে বক্স সাইজিং। আমরা যখন লেআউট শিখবো, হ্যাঁ, তখন আমরা দেখব বক্স সাইজিং, বর্ডার বক্স দিয়ে রাখবো ডিফল্ট সবার জন্য। বক্স সাইজিং, বর্ডার বক্স, এটার আউটপুট এখন আপনি বুঝতে পারবেন না, এটা শুধু একটু দিয়ে রাখেন এখন আপাতত, মানে এটাকে আপনারা আগায় নিয়ে যান, পরে বুঝিয়ে দিব, ঠিক আছে? এই টাইপোগ্রাফিগুলো আমরা করে রাখবো, ঠিক আছে? এরকম কিছু টাইপোগ্রাফি। প্রথম একটা ওয়েবসাইট ডিজাইন করতে গেলে প্রথমেই 3টা লাইন কোড লিখতে হয়, হ্যাঁ, সিএসএস ফাইলে। তারপর আমরা কি করব, এখানে আমরা এরকম থিমের কিছু কালার, হ্যাঁ, মার্জিন হাইট, মার্জিন বটম, এগুলো আমরা একটু লিখে নেব। বুঝতে পারছেন নাকি বুঝেন নাই বলেন তো? এভাবে বুঝতে পারছি। বুঝেছি ভাই। কঠিন কিছু এতক্ষণ ধরে যা শিখলেন? না ভাই। আচ্ছা, এগুলো আপনারা অনেক প্র্যাকটিস করবেন। হ্যাঁ, প্র্যাকটিস করতে গেলে এগুলো থিওরিটিক্যাল বেশি, তো হিজিবিজি লাগে, বুঝছেন? থিওরি সবসময় হিজিবিজি, যখন আপনারা প্রোডাকশন লেভেলে কাজ করবেন তখন মজা লাগবে। হ্যাঁ, এখন তো থিওরি, তো থিওরিটা ভালো মতো না বুঝলে প্রোডাকশনে কষ্ট হবে, ঠিক আছে? জি আচ্ছা, তারপর আমরা আজকে কালার দেখলাম। এবার কালারের মধ্যে 3 রকম আছে। হ্যাঁ, আমরা যে কালারটা লিখলাম এখানে, এই যে এখান থেকে আউটপুট আসছে আমাদের, হ্যাঁ, এই যে ব্লু কালারটা, এখানে ইম্পর্টেন্ট দিছি। ইম্পর্টেন্ট দিলে হয় কি, এটা প্রায়োরিটি বেশি পায়। হ্যাঁ, ইম্পর্টেন্ট দিলে প্রায়োরিটি বেশি পায়, মানে ব্যাকগ্রাউন্ড কালারে ইম্পর্টেন্টটা দিয়ে রাখি। তো এখানে কালার ব্লু, আমরা কিন্তু ব্লু লিখতে পারি এইভাবে, 250টার মতো কোড আছে, আমরা এটা লিখতে পারি। আর আরেকটা লিখতে পারি হেক্সাকোড। হেক্সাকোড কি জানেন কেউ? হ্যাঁ, হেক্সাকোড হচ্ছে 16টা
ওয়ার্ড যে ধরা হয়, 0 থেকে 9 হচ্ছে 10টা, আর এ থেকে এ বি সি ডি ই এফ 16, হ্যাঁ। 0 থেকে 9, আর 0 হলো থেকে 9, আর হচ্ছে এ বি সি ডি ই এফ, এফ পর্যন্ত, হ্যাঁ, এফ পর্যন্ত। তাহলে এ হচ্ছে 10, বি হচ্ছে 11, হ্যাঁ, 11। এভাবে হেক্সাকোড লেখে। তো এগুলো মুখস্থ করার বিষয় না, কাজ করতে করতে এগুলো মুখস্থ করবেন না, কাজ করতে করতে অভ্যাস হয়ে যাবে, হ্যাঁ। এই হেক্সাকোড লিখতে হয় 6 সংখ্যা অথবা 3 সংখ্যা, একই রকম হলে 3 সংখ্যা দিলেই হবে, হ্যাঁ। জি, ধরেন এই যে আমি যদি 6টা শূন্য দেই, তাহলে এটা কালো কালার চলে আসবে, হ্যাঁ। হ্যালো, জি ভাই বলেন। কে যেন কথা বলতেছিল? সাইড নয়েজ। আচ্ছা, তাহলে এখানে যদি আমি 6টা শূন্য দেই, তাহলে কালো রং চলে আসছে, খেয়াল করে দেখেন। শূন্য মানে হচ্ছে যে কোনো রঙের অনুপস্থিতি, ঠিক না? জি, না সরি, মানে কালো মানে কি, যে কোনো রঙের অনুপস্থিতি, অনুপস্থিতি। হ্যাঁ, যে কোনো রঙের অনুপস্থিতিকে কালো বলে। তো আপনি যদি এরকম 6টা শূন্য দিয়ে দেন, তাহলে এটা কালো রং হবে। আর হাইস্ট ভ্যালু হচ্ছে কি, এ বি সি ডি ই এফ না? আপনি যদি এরকম 6টা এফ দিয়ে দেন, এটা সাদা হয়ে যাবে, মানে সব রঙের বেশি উপস্থিতি, সম্পূর্ণ উপস্থিতি, ঠিক আছে। অথবা 3টা দিলেও হবে, খেয়াল করে দেখেন, 3টা দিলেও হবে, একই রকম, যেহেতু এটা আগে বলে নিছি, একই রকম হলে 3টা দিলে এনা, ঠিক আছে। তাহলে 3টে এফ দিলে এটা সাদা হয়ে গেল। এখন ধরেন একটা এফ দিলাম, আর একটা 2 দিলাম, 7 দিলাম, হ্যাঁ, আর আরেকটা এ দিলাম, হ্যাঁ, তাহলে কি হলো, এই যে এরকম একটা কালার ধারণ করলো, ঠিক আছে। এখানে আছে সাদা, তারপর আছে ভ্যালু 7, আর এর মান 10, ঠিক আছে। এরকম করে হেক্সাকোডটা দিয়ে আমরা, এরকম হেক্সাকোড দিয়েও আমরা কালারের আউটপুট নিয়ে আসতে পারি। কালার কিন্তু ওইটাই আসবে এখানে, এই যে দেখেন কালার, এই যে এটা, ঠিক আছে। জি, তাইলে এরকম আমরা হেক্সাকোড দিয়েও কালার আউটপুট দেখাইতে পারি। যেমন যদি লাল হয়, তাইলে একটা সাদা রঙের সাথে আমরা 2টা শূন্য দিয়ে দিলে মেবি লাল আসবে, হ্যাঁ, এই লাল রং চলে। এখন লালের উপর লাল তো এই জন্য দেখা যাচ্ছে না, ঠিক আছে। এখানে আরেকটা এফ দিয়ে শূন্য দিলে ইয়েলো আসবে, হ্যাঁ। এইভাবে আমরা কালার সেট করতে পারি। আর কালার সেট করার যা হচ্ছে, 2টা জায়গায় কিন্তু একসাথে পরিবর্তন হয়ে যাচ্ছে, হ্যাঁ। আচ্ছা, এইভাবে আমরা কালার আরেকটা মাধ্যমে আমরা সেট করতে পারি। তাহলে একটা দেখলাম আমরা কিন্তু সরাসরি ওই যে ব্লু, রেড এগুলো দিয়ে, হ্যাঁ। তাহলে এখানে রেড না দিয়ে এটাকে আমরা একটু রাখি, হ্যাশ এফ 00, হ্যাঁ, লাল। আর উপরেরটা আমরা অন্যভাবে দেখি, আবার আমরা 3 ভাবে কালার ব্যবহার করতে পারি। তাহলে এখানে 2 ভাবের উদাহরণ আছে না? জি। আচ্ছা, এখানে কি ও দিছি না 00 দিছি? 00। লাল আসলো না কেন? ওই উপরেরটা দেই না, এই জন্য নিচেরটা আসে না, হ্যাঁ। আচ্ছা, এবার দেখেন কালার আমরা আরো একটা ভাবে ব্যবহার করতে পারি। এটাকে বলা হয় আর জিবি। আবার রিপিট করতেছি, আর জিবি। আর ফর রেড, জি ফর গ্রিন, বি ফর কি ব্লু। রেড, গ্রিন, ব্লু। পৃথিবীতে মৌলিক রং হচ্ছে 3টা, লাল, নীল, সবুজ, আর বাকি সমস্ত রং হচ্ছে এই 3 রঙের মিশ্রণ, ঠিক আছে। লাল, নীল, সবুজ, তাহলে আর জিবি। এটা একটা কালার মেথড, হ্যাঁ। এইভাবে ইয়ে দিলে এটাকে মেথড বলে আর কি, হ্যাঁ, বা ফাংশন বলে। এটা জানার দরকার না, জাস্ট 8 জিবি দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে। দেওয়ার পরে এর মধ্যে 3টা ভ্যালু আমাদেরকে দিতে হবে, হ্যাঁ, 3টা ভ্যালু। এটার সর্বনিম্ন হচ্ছে 0 এবং সর্বোচ্চ হচ্ছে 255। সর্বনিম্ন 0, সর্বোচ্চ 255, কাগজে লিখে রাখেন। তা আমরা যদি দিই 255, আরেকটা দিব 255, আরেকটা দিব 255, খেয়াল করে দেখেন সাদা হয়ে গেছে। তার মানে 255 মানে হচ্ছে এফ এর মতো হয়ে গেছে 3টা, হ্যাঁ, এফ এফ এফ, এরকমই ধরতে পারেন অনেকটা, হ্যাঁ, সাদা রং হয়ে গেছে। আর যদি আমি দিই 0, 3টা 0 দিই, তাহলে কি হবে, মানে রেড, গ্রিন, ব্লু 3টা রঙেরই অনুপস্থিতি, তাহলে কি কালো না? তাহলে প্রথমটা হচ্ছে রেড। এখন আমরা রেডটাকে 255 করে দিই, মানে পুরো দিয়ে দিলাম, সরি ভুল জায়গায় উঠেছি, রেড, গ্রিন, ব্লু। তো শেষেরটাকে 255 দিই, তাহলে ব্লু আসবে, এটাতে বুঝতেছি, কারণ এখানে আছে কালো, কালো আর হচ্ছে ব্লু, তাহলে ব্লুটাই তো আসবে, ঠিক না? আর এটার সাথে যদি এখন আমরা এটার একটা মিশ্রণ দিই, ধরেন 85 দিলাম, ঠিক আছে। দেখেন এই যে হালকা একটু ঝাপসা হয়ে গেছে, হ্যাঁ। আর এইটাকে দিলাম ধরেন এরকম 120, বানাই দিতেছি আর কি, হ্যাঁ। এই যে দেখেন একটা ওই যে পার্পল কালার টাইপের একটা কালার চলে আসছে।
তাহলে আমরা এই 3 রকম ভাবে কালার সেট করতে পারি। একটা হচ্ছে 8 জিবি কালার কোড, আরেকটা হচ্ছে হেক্সা কোড, আর আরেকটা হচ্ছে সরাসরি 250 মতো আছে ব্লু, যে পার্পল, রেড, ব্ল্যাক, সরাসরি নাম যেগুলো। হ্যাঁ, তাহলে আমরা সরাসরি নাম লিখতে পারি, 8 জিবি কালার কোড দিতে পারি, আর হচ্ছে হেক্সা কোড দিতে পারি। ক্লিয়ার, বুঝতে পারছেন সবাই? জি ভাইয়া। তাহলে আমাদের মোটামুটি করে আমাদের এগুলোর ইউজ কমপ্লিট। আগামী ক্লাস থেকে আমরা সরাসরি সিএসএস অ্যাপ্লাই করব। হ্যাঁ, সিএসএস এর বিভিন্ন প্রপার্টিগুলো শিখবো, মার্জিন কি, প্যাডিং কি, তারপর বর্ডার কিভাবে দিতে হয়, হ্যাঁ, ডানের লেখা বামে কিভাবে নিতে হয়, লেখা কিভাবে বড় হাতের করতে হয়, লেখা কিভাবে ছোট হাতের করতে হয়, টেক্সটের সাইজ কিভাবে বড় করব, কিভাবে ছোট করব, এগুলো আমরা আগামী ক্লাসে শিখব। আজ পর্যন্ত আমরা ইউজেস এবং বেসিক জিনিসগুলো শিখলাম। আর আরেকটা পাশাপাশি আরেকটা কথা বলি, এখানে আমি একটা কালার ব্যবহার করছিলাম, এই যে ফন্ট সাইজ 30 পিক্সেল। এই পিক্সেল তো একটা দৈর্ঘ্যের একক, জানেন তো না, আয়তনের একক। এই পিক্সেলের মতো আমরা আরো কয়েকটা জিনিস ব্যবহার করতে পারি। এই ভেরিয়েশনগুলো একটু দেখায় নিই। হ্যাঁ, লাস্ট মুহূর্তে এটা একটু দেখেন ভাইয়া। আমরা ব্যবহার করতে পারি REM। হ্যাঁ, অনেক বড়, দেখেন REM অনেক বড়, প্রায় 16 গুণ। ঠিক আছে, 3REM মানে হচ্ছে 348 পিক্সেল। ঠিক আছে, প্রায় 16 পিক্সেলে এক REM। হ্যাঁ, অথবা এগুলো আপনারা একটু নেটে সার্চ করতে পারেন যে 1 পিক্সেল ইজ ইকুয়াল টু কত REM, একটু লিখে দেখতে পারেন। হ্যাঁ, আমরা REM ইউজ করতে পারি, শুধু EMও আছে একটা। হ্যাঁ, EM সামনে গিয়ে এই যে এটা আরেকটু একই সাইজ, প্রায় REM আর EM কাছাকাছি। আপনারা একটু ভেরিয়েশনটা দেখে নিন। হ্যাঁ, তারপর আরেকটা দিতে পারি আমরা, এটা হচ্ছে আমরা যখন দৈর্ঘ্য আর প্রস্থ করবো তখন দিতে পারবো। হ্যাঁ, আপনারা শুধু REM আর EM আর পিক্সেল জানলে হবে, আর দরকার নেই। হ্যাঁ, REMটা বেশি ইউজ হয় সবচেয়ে। আরেকটা ইউজ হয় VH, ভার্টিক্যাল হাইট। হ্যাঁ, আর হচ্ছে RH, হ্যাঁ VH, এটা ভার্টিক্যাল হাইট একটাতে ইউজ হয় আর কি। হ্যাঁ, রেসপন্সিভ হয় ওটার জন্য। তো এরকম আপনারা REM বা পিক্সেল যে কোনোটা ইউজ করতে পারেন, এরকম একটা ভেরিয়েশন আছে। তো কালারের ক্ষেত্রে আমরা 3টা ভেরিয়েশন দেখলাম, আর এটার ক্ষেত্রে আপনারা বেশিরভাগই ইউজ হয় REM আর পিক্সেল। ঠিক আছে, এই দুইটা ইউজ করলেই আপনারা বুঝতে পারবেন REM, VH। হ্যাঁ, এগুলো একটু ইউজ হয় ভেরিয়েশনগুলো। তাহলে আজকের ক্লাস এ পর্যন্তই। কারা কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন।